তো শিবির যেভাবে আসলে কাজ করে তাদের সাথে স্বাভাবিক যারা কাজ করে তাদের সাথে মিলবে না। আপনি অনেকটা আইসবার্গের মতো। আইসবার্গের হচ্ছে 12 ভাগের 1 ভাগ হচ্ছে মানুষ দেখতে পারে, আর 11 ভাগ দেখতে পারে না। রাজনীতি দুই ধরনের হয়, গুপ্ত হয় আর প্রকাশ্য হয়। তো যারা গুপ্ত রাজনীতি করে তাদের সাথে আপনি বাকিদেরকে মিলাইতে পারবেন না। যারা শিবিরের বিষয়টা তারা বিভিন্ন প্রোপাগান্ডা করে, আপনার হচ্ছে হিটলারের আমলে তার একটা প্রোপাগান্ডা মিনিস্টার ছিল গোয়েবলস নামে। তো এখন হয়ে গেছে একটা প্রোপাগান্ডা সংগঠনই হয়ে গেছে কিন্তু আপনার এই শিবির। তো শিবির যেভাবে আসলে কাজ করে তাদের সাথে স্বাভাবিক যারা কাজ করে তাদের সাথে মিলবে না। আপনি অনেকটা আইসবার্গের মতো। আইসবার্গের হচ্ছে 12 ভাগের 1 ভাগ হচ্ছে মানুষ দেখতে পারে, আর 11 ভাগ দেখতে পারে না। তো গুপ্ত যে মানুষ, তাদের যদি 12টা মানুষ থাকে, একটা মানুষ প্রকাশ্য আর বাকি 11টা গুপ্ত, তাহলে এই আইসবার্গের সাথে তুলনা করা যায় এই গুপ্ত সংগঠনকে। কারণ এই জায়গায় তাদের আপনি যারা গুপ্ত, এরা মাঝে মাঝে কি সাধারণ শিক্ষার্থী হয়ে মাথাচাড়া দিয়ে ওঠে, আবার মাঝে মাঝে তারা হলো শিবির হয়ে মাথা দিয়ে ওঠে, আবার মাঝে মাঝে বৈষম্য বিরোধী হয়ে মাথা দিয়ে ওঠে। তো এখন তারা যে আসলে কোনটা ইথিক্যাল জায়গা থেকে তাদের সাথে আমাদের মিলবে না। আমরা সারা জীবন বন্দুকের নলের মুখেও আমাদের একটা ওয়ার্ড কর্মী, সে হয়তো বা পড়ালেখা কম জানে কিন্তু সে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই। সে তার বন্দুকের নলের মুখেও বলেছে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এটি কিন্তু সারা জীবন সে এটাকে ধারণ করে এবং সে মনে করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। এজন্য বন্দুকের নলের মুখেও সে কোনোদিন আপোষ করে নাই, সে দেশকে ভালোবেসে কাজ করে গেছে। তো সেটি আমাদের প্রত্যাশা থাকবে যে এই গুপ্ত সংগঠন থেকে তারা প্রকাশ্যে আসুক। তারা যতক্ষণ পর্যন্ত না প্রকাশ্যে আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে করবে সেই 71-এ তাদের যে ভূমিকা ছিল তার জন্য তাদেরকে জবাবদিহিতার মধ্যে আসতেই হবে, এবং কেউই জবাবদিহিতার বাইরে না, প্রত্যেকেই জবাবদিহিতা অন্তর্ভুক্ত হবে। আর এই ডাকসু নিয়ে আমি অবাক হয়ে যাই, ছাত্রলীগের একজন নেতা হয়ে সে পরবর্তীতে এই প্যানেলের ছাত্র শিবির যে প্যানেল দিয়েছে তার যে সেক্রেটারি, সরাসরি ছাত্রলীগে তার পদ ছিল। এই বিষয়টা আমাদেরকে ভাবায় যে আসলে ছাত্র শিবির কি ছাত্রলীগের কোনো পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে কিনা। আমরা চাই আপনারা আপনাদের ফ্রেশ মানুষ দেন। ফ্রেশ মানে কি, যার সাথে লীগের কোনো গন্ধ নাই, কোনো অ্যাটাচমেন্ট নাই। আমাদের যারা সুপ্রিম 3 জনকে দেওয়া হয়েছে, ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট, তাদের তো লীগের সাথে কোনো একটা ছবি নেই। তারা তো হলে বিচরণ করে, সব জায়গায় থাকে, ফার্স্ট ইয়ার থেকে। বন্দুকের নলের মুখেও তো তারা কোনোদিন আপোষ করে নাই, তো ছাত্রলীগের সাথে প্রোগ্রাম করে নাই, হলে ফ্রি থাকার জন্য বা হলে মাগনা খাওয়ার জন্য ছাত্রলীগের স্লোগান দেয় নাই। তো এই যে পার্থক্য, গুণগত পার্থক্য, সাধারণ শিক্ষার্থীরা বোকা না। অনেকের কথাই মনে হয় তারা মহিলা, মানে আমাদের নারী বোনদেরকে পকেটে নিয়ে ঘুরে তাদের ভোট ব্যাংক নিয়ে ঘুরতেছে, কিন্তু এটি সঠিক না। তারা যে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে, সেই রাজনীতি কিছুদিনের মধ্যেই 9 সেপ্টেম্বর ভোটের মাধ্যমে আমাদের বোনরাই প্রমাণ করবে, আমাদের ভাইরাই প্রমাণ করবে যে ছাত্রদলই একমাত্র আদর্শের ধারক। বাংলাদেশকে তারা ধারণ করে এবং এই ধারণ করে এতদিন স্যাক্রিফাইস করেছে। আর বৈষম্য বিরোধী ভাই বোনদের জন্য আমার একটু খারাপ লাগে, তারা মানুষই 5-6 জনের মধ্যে 3 গ্রুপ হয়ে গেছে তারা। তো এটি আমাদের জন্য পীড়াদায়ক। স্বাধীন বাংলাদেশে আমরা যখন এক সূত্রে গাথা, তারা ভালো শিক্ষাগুলো আমাদের কাছ থেকে নিচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নেতৃত্বের প্রতি আস্থা রেখে ছাত্রদল যে প্যানেলটি দিয়েছে, তাতে কিন্তু কোনো বিদ্রোহী ক্যান্ডিডেট নাই। আপনারা দেখবেন না একজনও ছাত্রদলের বিদ্রোহী ক্যান্ডিডেট আছে। তার থেকে তারা শিক্ষা নিচ্ছে না, এই জায়গা থেকে জন্যই তারা কিন্তু অনেক জায়গায় ভিক্টিমাইজড হচ্ছে। তো আমরা প্রত্যাশা করব আমাদের বৈষম্য বিরোধী ভাইয়েরা তাদের বিভক্তি ছেড়ে আসুক। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছি, তাদের জন্য শুভকামনা থাকবে। আর ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদলের প্যানেল, আবিদ, হামিম, মায়েদদের প্যানেল বিজয়ী হবে ইনশাল্লাহ। আর আপনি দেখেন যে আমাদের যে ভিপি ক্যান্ডিডেট হয়েছে আবিদ, সে কেউ কাউকে ছেড়ে যায় না, সেটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। আমাদের হামিম জিএস ক্যান্ডিডেট হয়েছে, কমল মেডিয়েটের মাধ্যমে সে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছিল। আমাদের মায়ের, সে প্রথম দিন থেকে ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিনিয়ত কাজ করে গিয়েছে। তো এরা কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের নায়কদের দিয়েই করা। বাকিরা অনেকে অনেক কিছু বলতে পারে, করতে পারে, মাস্টার মাইন্ড বলতে কোনো শব্দ নাই। আপনি প্রত্যেকটা জায়গায় আপনার কাজের মাধ্যমে গ্রহণ করবেন। আমার একজন শ্রমিক ভাই, রিক্সাওয়ালা ভাই, সে যদি বন্দুকের নলের মুখে দাঁড়াইতে পারে, আপনার তো কার্পণ্য ছিল কেন? আপনি মাস্টার মাইন্ড হন আর যেই হন, কিন্তু আপনাদের তো কার্পণ্য কেন? আপনাদের মনে রাখতে হবে রাজপথে যারা ছিল প্রত্যেকেই আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের নায়ক, প্রত্যেকেই নায়ক। তাকে কাউকে আপনাকে কোনো কিছু, রিক্সাওয়ালা, একজন শ্রমিক যে মূর্খ জানে না কিন্তু সে দেশকে ভালোবাসে, প্রত্যেককে সম্মান দিতে হবে। আজকে যারা আমাদের এই ছাত্রদলের প্যানেল থেকে দাঁড়িয়েছে প্রত্যেকেরই 24-এর গণঅভ্যুত্থানের ভূমিকা ছিল। এবং আমাদের দেখবেন একটি সম্পাদকীয় পদ ফাঁকা রাখা হয়েছে। আমাদের বোন 15ই জুলাই তার রক্তাক্ত চেহারা বিশ্ব মিডিয়াতেও নাড়া দিয়েছিল। পরের দিন তার দ্বারাই উদ্বুদ্ধ হয়ে আবু সাইদ, অসীম আকরামরা মহিমান্বিত মৃত্যুবরণ করে নিয়েছে। সেই ছবি, তার সম্মানে সে স্বতন্ত্র প্যানেল থেকে ইলেকশন করেছে, তার সম্মানে আমরা পদটি ফাঁকা রেখেছি। তো আমরা চাই এই রাজনীতিক সুন্দর ধারা সবসময় বজায় থাকুক।
এবং এই ছাত্রদল এনশিওর করতে চায় এই ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস যাতে নিজেদের বাড়ি মনে করতে পারে শিক্ষার্থীরা, তারা যাতে মনে না করে আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক কাউকে, আর যাতে মবের শিকারে মৃত্যুবরণ না করতে হয়। আমরা চাবো প্রত্যেকটা জায়গায় ক্যাম্পাসগুলা যাতে একটি সুন্দর আবাসস্থল হয়ে ওঠে প্রত্যেকের, এবং তারা যাতে যে গবেষণা করতে চায় সে যাতে গবেষণা করার সুযোগ পায়। প্রাচ্যের অক্সফোর্ড যাতে সত্যিকার অর্থে যাতে প্রাচ্যের অক্সফোর্ড হতে পারে, সেটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাদের।